আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আবারও আমন্ত্রণ ২১শে বিজনেস, সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ২১শে বিজনেস। দর্শক, শুরুতেই পুঁজিবাজারে দিন শেষের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসিতে আছেন রাজিউর রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। দিনজুড়ে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে শেষ হয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিনের লেনদেন। দিন শেষে দেখা যাচ্ছে ইন্ডেক্সগুলো কিছুটা পজিটিভ ট্রেন্ডে রয়েছে। ডিএসির প্রধান ইন্ডেক্সটি 1 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে ৩৯৬২ পয়েন্টে অবস্থান করছে। এস ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে এবং 30 ইন্ডেক্সটিও ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে। আজ সর্বমোট লেনদেন হয়েছে প্রায় ৮৭ কোটি টাকার মতো। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে দিন শেষে, তাদের মধ্যে দেখা যাচ্ছে ১৬টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হয়েছে, ২২টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে এবং অপরিবর্তিত ছিল ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দিন শেষে টপ 10 যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে লিন্ডে বিডি রয়েছে প্রথম অবস্থানে, বেক্সিমকো ফার্মা রয়েছে দ্বিতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইন্দো বাংলা ফার্মা রয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, রেকিট ব্যাংকিজার, এনসিসি ব্যাংক এবং বেক্সিমকো। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে দিন শেষে বেক্সিমকো সিনথেটিকের, দ্বিতীয় অবস্থানে ইস্টার্ন লুব্রিকেন্ট রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে রেকিট ব্যাংকিজার, সাভার রিফ্রেক্টরিজ এবং আইসিবি এমপ্লয়ি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে দিন শেষে জিল বাংলা ইন্ডাস্ট্রিজের, দ্বিতীয় অবস্থানে মতিন স্পিনিং রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স, ভিএ, এমএলবিডি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং দেশ গার্মেন্টস। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একটানা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল চিটাগাং স্টক এক্সচেঞ্জে এবং তারই ধারাবাহিকতা লেনদেন শেষ হয়েছে। আজকে দিন শেষে সিএসির প্রধান ইন্ডেক্সটি ১৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, ১১,২৬০ পয়েন্টে দাঁড়িয়েছে এবং 30 ইন্ডেক্সটি দিন শেষে ১৮ পয়েন্ট পজিটিভ থেকে ৯,৯৩০ পয়েন্টে অবস্থান করছে এবং সারাদিন জুড়ে দিন শেষে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৬.৫ কোটি টাকার বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিন শেষে ৫২টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে, দর হারিয়েছে ১৪টির এবং ১২টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন হয়েছে শেষ পর্যন্তই। এবং দিন শেষে টপ 10 তালিকায় প্রথমেই রয়েছে বেক্সিমকো ফার্মা, পরবর্তীতে রয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা এবং সেন্ট্রাল ফার্মা। এছাড়া দিন শেষে টপ গেইনার্সের তালিকায় প্রথমেই রয়েছে ট্রাস্ট ব্যাংক, পরবর্তীতে রয়েছে বেক্সিমকো সিনথেটিক, রেকিট ব্যাংকিজার, প্রাইম ব্যাংক এবং লিন্ডে বিডি। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে দিন শেষে টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ইমারেন্ড অয়েল, পরবর্তীতে রয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স, রয়েছে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এনটিসি পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পাওয়ার গ্রিড। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগাং স্টক এক্সচেঞ্জের দিন শেষের সর্বশেষ খবরাখবর। এখন ফিরছি ২১শের মূল স্টুডিওতে। রাজিউর মাহবুব, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে দেশের বীমা খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জালালুল আজিম। জনাব জালালুল আজিম, আপনাকে স্বাগতম ২১শে বিজনেসে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আপনাকে এবং ইটিভিকে। করোনার সংকটে বেশিরভাগ সেক্টরে কিন্তু নেগেটিভ ট্রেন্ড। তো শুরুতে জানতে চাইবো আপনাদের বীমা খাতে এই করোনা সংকটে আসলে কেমন প্রভাব পড়েছে? অন্য সব সেক্টরের মতোই আসলে আমাদের বীমা খাত খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। এবং বীমা খাতের ভিতরে যদি আপনি দেখেন যে দুটো জিনিস আছে, একটা হলো জীবন বীমা, একটা হলো আমরা যেটাকে নন লাইফ বলি বা সাধারণ বীমা। তো জীবন বীমার ক্ষেত্রে ক্ষতিটা আরো অনেক বেশি, কারণ এখন পর্যন্ত আমাদের দেশে জীবন বীমাটা বিক্রি হয় কিন্তু 1-to-1 ফেস-টু-ফেস কমিউনিকেশনের মাধ্যমে, যার ফলে বিগত ২ মাসের উপরে তো ধরেন লকডাউন ছিল সমগ্র দেশে, যার ফলে কেউই আমরা বের হতে পারিনি, আমাদের মাঠ কর্মীরা কেউ মাঠে ছিল না এবং যার ফলে ব্যবসা তেমন কোনো নতুন কোনো ব্যবসা আমরা করতে পারিনি। পাশাপাশি আপনার এই যারা এই আগে পলিসি করেছে এবং তাদের পলিসি চালু রাখার জন্য যে নবায়ন প্রিমিয়ামটা, সেটাও কিন্তু আমরা
সেইভাবে সংগ্রহ করতে পারিনি, কারণ এখন পর্যন্ত বেশিরভাগ কোম্পানি ইলেকট্রনিক ওয়েতে প্রিমিয়াম কালেকশনটা শুরু করেনি। কিছু কিছু কোম্পানি হয়তো করেছে, কিন্তু সব গ্রাহক কিন্তু এখনো এটার আওতায় আসেনি, যার ফলে একদিকে যেরকম নতুন প্রিমিয়াম সংগ্রহ অনেক কমে গেছে, পলিসি নবায়ন প্রিমিয়াম আমরা কম পাচ্ছি, যার ফলে পলিসি তামাদি বা ল্যাপস যেটাকে আমরা বলি সেটা হয়ে যাচ্ছে। সার্বিকভাবে যদি আমরা বলতে পারি, আমি আমার কোম্পানির এক্সপেরিয়েন্স থেকে যদি বলি, যদিও সারা ইন্ডাস্ট্রির ফিগার অ্যাসোসিয়েশন নিচ্ছে, তো আমার জানা মতে এবং একটা ধারণা প্রায় 60%, অর্থাৎ 2019 মার্চ এপ্রিল মে আমরা যে ব্যবসা করেছিলাম নতুন পুরাতন সব মিলে, সেটার প্রায় 60% কম হয়েছে এই বছর 2020 মার্চ এপ্রিল মে। আর নন লাইফের ক্ষেত্রে হয়তো কিছু আপনার ফায়ারের বিজনেসটা হয়তো অতটা ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু যেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট অনেক কমে গেছে, যার ফলে তাদের মেরিন বিজনেস অনেক কমেছে, এবং গাড়ি ঘোড়া না চলার কারণে আপনার মোটর বিজনেসেও কিন্তু তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সার্বিকভাবেই বিমা খাত কিন্তু অন্য সব সেক্টরের মতোই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা। সেটাই। এবং আমরা এবার দেখলাম যে প্রায় 5,68,000 কোটি টাকা, অনেক বড় একটা বাজেট পেশ হয়েছে, প্রস্তাবিত বাজেট। তো প্রস্তাবিত বাজেটটাকে কিভাবে মূল্যায়ন করছেন বিমা খাতের জন্য, সেই সাথে জানতে চাইবো যে পূর্ণাঙ্গ বাজেটে আরো কোনো প্রত্যাশা থাকবে কিনা। যে আমরা এই যাবৎকালের সর্ববৃহৎ বাজেট আমরা সাইজ যেটা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে, কিন্তু যদি বিমা খাতের তরফ থেকে আমরা এটাকে বিশ্লেষণ করি, তাহলে অতি সংক্ষেপের যে উত্তরটা হবে যে এটা খুব আমাদের জন্য আসলে উল্লেখ করার মতো কিন্তু আমরা তেমন কিছু পাইনি এই সেক্টরের জন্য এই বাজেটে। আমি বলেছি প্রথমে যে আমাদের জীবন বীমা ক্ষেত্রে কিন্তু কয়েক লক্ষ লোক মাঠকর্মী মাঠে কাজ করে, যারা বিগত 3 মাস কিন্তু তেমন কোনো কাজ করতে পারেনি, এবং এরা প্রত্যেকেই কিন্তু কমিশন ভিত্তিক, অর্থাৎ এরা যে ব্যবসা নিয়ে আসে তার উপরে সরকার নির্ধারিত হারে এরা কমিশন পেয়ে থাকে বা অন্য ভাতা পেয়ে থাকে। তো এটাও কিন্তু তারা করতে পারেনি, যার ফলে আমরা একটা আবেদন করেছিলাম ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে, যাতে সরকার বিভিন্ন খাতে, এই বিশেষ করে আমাদের জনবান্ধব সরকার বিভিন্ন সেক্টরে কিন্তু অনেক প্রণোদনা দিয়েছে, অনেক সহায়তা করেছে। তো আমরা চাচ্ছিলাম অন্তত এই মাঠ পর্যায়ে যারা আমাদের এই কমিশন নির্ভরশীল, তাদের জন্য যেন একটা প্রণোদনা থাকে, তো সেটা কিন্তু হয়নি আমাদের। তারপর যদি উল্লেখ করতে পারি, যেটুকু এসেছে গত বাজেটে যেটা উল্লেখ করা ছিল সেটার সম্পর্কে বর্ণনা আছে, যেমন ধরেন গবাদি পশু সম্পদের একটা বীমা সরকার চালু করেছে একটা ব্যাংকের মাধ্যমে, আর কৃষি বীমাটা চালু প্রক্রিয়াধীন, এবং সরকারি কর্মকর্তাদের জন্য যে স্বাস্থ্য বীমার কথা গত বাজেটে বলা হয়েছিল সেটাও প্রক্রিয়াধীন, এখন পর্যন্ত হয়নি। কিন্তু নতুন ভাবে কিন্তু আমরা তেমন কিছু এই বাজেটে পাইনি। আমাদের প্রত্যাশা ছিল, আমরা মনে করি অত্যন্ত যুক্তিসঙ্গত কিছু জিনিস আমরা দাবি করেছিলাম, যেটা আপনি জানেন যে এবার কিন্তু নন লিস্টেড কোম্পানির কর্পোরেট ট্যাক্স 2.5% কমানো হয়েছে। এটা কিন্তু আমাদের একটা দাবি ছিল যে একটা লিস্টেড কোম্পানি, লিস্টেড বীমা কোম্পানিও যেন এই ধরনের একটা সুবিধা পায়। কারণ আপনি দেখেন যে লিস্টেড কোম্পানির একটা বেনিফিশিয়ারি কিন্তু শেয়ার হোল্ডার, যারা মার্কেটে বিনিয়োগ করে। তো যদি কর্পোরেট ট্যাক্সটা কমে যায়, তাহলে কিন্তু আমাদের প্রফিট মার্জিন বা সারপ্লাস বেশি হবে, সেটার একটা আমরা ডিভিডেন্ড কিন্তু বেশি দেওয়ার একটা সুযোগ থাকে, যেটা বিনিয়োগকারীদের সরাসরি একটা বেনিফিট কাজ করবে। কিন্তু এখানে কিন্তু আমরা এই লিস্টেড বীমা কোম্পানিগুলো কিন্তু এই সুবিধাটা আমরা পাইনি। এছাড়া আরো কিছু জিনিস আমাদের দাবির ভিতরে ছিল, যেমন ধরেন আমাদের জীবন বীমার মেয়াদ পূর্তিতে গ্রাহকরা যে টাকাটা পায়, অর্থাৎ তার বীমাকৃত অঙ্কের উপর জমাকৃত বোনাসের টাকা, এই বোনাসটাকে গভর্নমেন্ট এটাকে গেইন হিসাবে ট্রিট করে তার উপরে 5% হিসাবে গেইন ট্যাক্স হিসাবে ওনারা কয়েক বছর যাবত আমাদের কাছে দাবি করছেন। কিন্তু এমনিতেই আমাদের দেশে লোকজন বীমা করতে চায় না। তো বীমা শেষে যে সারপ্লাস বা বোনাসের অংশ, বোনাস হিসেবে আমরা সারপ্লাসের অংশটা তাদেরকে দেই, এটা কিন্তু তাদেরকে একটা আকর্ষণ করার একটা পথ। অর্থাৎ তারা যখন ব্যাংকের সাথে তুলনা করে, তখন তারা দেখতে পায় যে না, ঝুঁকির পাশাপাশি তাদের এখানে একটা ভালো আকর্ষণের রিটার্নও তারা পাচ্ছে।
এটা তাদেরকে আকর্ষণ করে বিমার দিকে আনতে। কিন্তু যখন সেখান থেকে আবার 5% ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে, এটা কিন্তু তাকে ডিসকারেজ করছে। এবং এটা কিন্তু আমরা যখন আজ থেকে 10-15 বছর আগে ইন্স্যুরেন্স করিয়েছিলাম, তখন কিন্তু তাকে এই কথাটা বলা হয়নি যে আপনার ম্যাচুরিটি থেকে আমরা কিন্তু আবার 5% কাটবো। এটাও আমাদের একটা রিকোয়েস্ট ছিল গভর্নমেন্টের কাছে এনবিআর থ্রুতে। তো সেটাও কিন্তু আসলে এবছর আমাদের কিছু হয়নি। আরেকটা জিনিস যেটা বীমা কোম্পানিগুলোকে তার প্রফিটের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট করে এবং ডাবল ট্যাক্সেশন বলে আমরা মনে করি। যেমন আমরা কিন্তু প্রিমিয়ামের উপরে একটা ট্যাক্স দিয়ে থাকি, তারপর আমরা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এই ঝুঁকিটাকে কমানোর জন্য আমরা রিইন্স্যুরেন্স করি। তো এই রিইন্স্যুরেন্সের উপরেও কিন্তু 15% ভ্যাট ইম্পোজ করা হয়েছে। তাহলে এটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, কারণ আমি যে টাকাটা আনলাম 100 টাকার উপরে, তখন কিন্তু আমি গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিচ্ছি। এই 100 টাকার থেকে যদি আমি আবার 50 টাকা আমি ইন্স্যুরেন্স করি, তার উপরেও কিন্তু আবার 15% ভ্যাট যোগ করতে হচ্ছে। তো এটাও আমরা বলেছিলাম যে এটা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া হোক, কারণ এটাও আলটিমেটলি কোম্পানির প্রফিট মার্জিনে এফেক্ট করে এবং যেটা পাবলিক লিমিটেড কোম্পানি আমরা যারা আছি তাদের কিন্তু শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়। এবং লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি জানেন যে আমাদের সারপ্লাসের 90% কিন্তু আমরা গ্রাহককে পলিসি বোনাস আকারে ফেরত দেই, যার ফলে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাও আমাদের একটা দাবি ছিল। তারপর আপনি জানেন যে এজেন্ট কমিশনের ক্ষেত্রে আমরা তাদের যে ট্যাক্সেশনটা, সেটার ব্যাপারেও আমরা দাবি দাওয়া করে আসছিলাম। তো এগুলা কোনোটাই আসলে এবছর আমরা কিন্তু পাইনি। আরেকটা জিনিস হচ্ছে যে এখন যেটা করোনার কারণে আমাদের কিন্তু ডিজিটালের দিকে যেতে হবে, যেটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের প্রিমিয়াম কালেকশন বলেন, নতুন পলিসি বিক্রি করা বলেন, সবকিছু ক্ষেত্রেই কিন্তু আমাদের এই ডিজিটাল বাংলাদেশের সরকারের যে স্লোগান, তার সাথে আমাদেরকে একীভূত হয়ে যেতে হবে, না হলে কিন্তু আমরা হয়তো সেইভাবে কাজ করতে পারবো না, বেনিফিট হতে পারবো না। এখন কিন্তু এই সমস্ত সার্ভিসের ক্ষেত্রে নতুন করে ট্যাক্স ইম্পোজ হচ্ছে, যেটাও কিন্তু ইনডাইরেক্টলি আমাদের এই কোম্পানিগুলোকে বা বীমা সেক্টরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। যার ফলে আমি ওই সংক্ষেপে যে কথাটা, যে আমাদের প্রত্যাশা অনেক থাকলেও আমরা কিন্তু অনেক সর্বকালের বৃহত্তর বাজেটের মধ্যেও কিন্তু আমরা তেমন কিছু পেলাম। সেটাই জনাব জালাল আজিম, ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। দর্শক, নিচে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের বীমা খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জালালুল আজিমের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব জালালুল আজিম, বিরতির আগে আপনি কর্পোরেট ট্যাক্স রেট নিয়ে কথা বলছিলেন এবং বলছিলেন যে নন লিস্টেড কোম্পানি আসলে এই সুবিধা পাচ্ছে, তাদের কিছু কমানো হচ্ছে ট্যাক্স রেট, কিন্তু লিস্টেড কোম্পানি পাচ্ছেন, আপনারা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে এক্ষেত্রে কি পুঁজিবাজার আসার যে একটা আগ্রহ, সেটা কি কমবে কিনা, কি মনে করছেন? অবশ্যই আগ্রহটা কমবে, কারণ এখানে তো একজন বিনিয়োগকারী যখন দেখবে যে এখানে বিনিয়োগ করে প্রফিটের পরিমাণটা কমে যেতে পারে, যার ফলে তার আগ্রহটা কমবে। আর পাশাপাশি আরেকটা জিনিস আছে, দেখেন আমাদের কিন্তু অনেক বীমা কোম্পানি কিন্তু এই পুঁজিবাজারে আসেনি, যেটা গত বছর মাননীয় অর্থমন্ত্রী কিন্তু বলেছিলেন যে 3 মাসের ভিতরে তাদেরকে আসতে হবে। এই যে আরেকটা বাধ্যবাধকতা, সেখানে যদি আমরা একটু কর্পোরেট ট্যাক্সের ছাড় পেতাম, তাহলে কিন্তু তাদেরকে এই পুঁজিবাজারে আসাটা আরো বেশি আগ্রহী করত এবং অতি দ্রুততার সাথেই হয়তো তারা আসতেন। তো এই জায়গাটায় আমার মনে হয় যে একটা চিন্তা করার স্কোপ ছিল যে আমাদেরকে ওই ছাড়টা দেওয়া। নন লিস্টেড কোম্পানিকে দিয়েছে, তাতে আমরা খুশি, কিন্তু পাশাপাশি আমরা লিস্টেড কোম্পানিগুলোও চাচ্ছিলাম যে এই সুবিধাটা দেওয়া হোক প্রত্যেকের স্বার্থে। তো সেটা অবশ্য হয়নি। আমরা ভবিষ্যতে এই দাবি চালিয়েই রাখবো, তো হয়তো ভবিষ্যতে সরকার চিন্তা করবেন। আমি আপনার বিরতির আগে আরেকটা প্রশ্নে আরেকটা অংশ আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম, যে আসলে এই করোনার প্রভাবে আমরা কিন্তু আরেকটা দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হব। সেটা হলো যে আমাদের এই কোম্পানিগুলো এখন বেশিরভাগ কোম্পানি আপনার কিন্তু 4th জেনারেশন কোম্পানি ছাড়া বাকি বেশিরভাগ কোম্পানি কিন্তু 3rd জেনারেশন পর্যন্ত 20 বছর বয়স আমাদের হয়ে গেছে। তো এই জীবন বীমা কোম্পানিগুলোর বয়স যত বেশি হবে, তাদেরকে কিন্তু মেয়াদ পূর্তির পরিমাণ আরো বাড়তে থাকবে, অর্থাৎ গ্রাহককে টাকা ফেরত দেওয়ার পর্যায়টা আরো বাড়তে থাকবে। তো যার ফলে আমরা 2020 সালে কি হবে দেখেন, আমরা ব্যবসা সেইভাবে করতে পারছি না, নবায়ন সংগ্রহ করতে পারছি না, কমে যাচ্ছে।
আমাদের কিন্তু মেয়াদ পূর্তির টাকা ঠিকই দিতে হবে। এখানে কিন্তু কোম্পানি একটা আয় ব্যয়ের ভারসাম্যের ভিতরে পড়ে যাবে, যার ফলে এটাও কিন্তু কোম্পানিগুলোর প্রফিটেবিলিটিতে এফেক্ট করবে, এবং যার ফলশ্রুতিতে আমরা পরবর্তী বছরের জন্য আমাদের শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড কমে যাবে এবং পলিসি হোল্ডারদের বোনাসও কিন্তু এখানে কমে যাবে। আরেকটা ইম্প্যাক্ট এখানে হবে কোম্পানিগুলোর প্রফিটেবিলিটির ক্ষেত্রে, যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে, এটার একটা অংশ কিন্তু দেখা যাবে যে যারা মারা যাচ্ছে তারা অনেকেই কিন্তু বীমা গ্রাহক ছিলেন, তো তাদেরকে বীমা দাবি পরিশোধ করতে হবে, যার ফলে বীমা দামের পরিমাণও কিন্তু আমাদেরকে সামনে আরো বেড়ে যাবে, যার ফলে সার্বিকভাবে আমরা বীমা সেক্টর কিন্তু সব দিক দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব, যেটা আমরা প্রতির পার্ট আপনাকে এর আগের প্রশ্নের উত্তরে আমি একটু সাপ্লিমেন্ট করলাম। সেটাই, এবং আমরা দেখছি সকল সেক্টরই কিন্তু আসলে একটা সার্ভাইভাল টাইম পিরিয়ড পার করছে। তো সেক্ষেত্রে এই সার্ভাইভাল টাইম পার করতে আপনাদের স্ট্র্যাটেজি একটু জানতে চাই, স্ট্র্যাটেজিটা কি? এখন আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে আমাদের তো সার্ভাইভ করতে হবে। তো সার্ভাইভ করতে গেলে আগের কিছু প্র্যাকটিস থেকে আমাদের সরে এসে নতুন কিছু প্র্যাকটিস আমাদের শুরু করতে হবে। একটা শব্দ এখন আপনারাও শুনেছেন, আমরাও শুনছি যে নতুন করে আবার নতুন কিছু বানায়, যে আমরা যেভাবে চলতাম সেটা না করে এখন নতুন ভাবে। তার মধ্যে আমি মনে করি যে আমাদের এখন আমরা অনেক সময় কৌতুক করে এই কথাটা বলা হয় যে আপনার কোম্পানিকে কে ডিজিটাইজেশনে ত্বরান্বিত করেছে। যদি মাল্টিপল চয়েস দেয় যে মানে গ্রাহক নাকি কর্পোরেট না গভর্নমেন্ট নাকি কোভিড-19, একটা কমন আনসার পাবেন যে এখন কোম্পানিগুলো ডিজিটাইজেশন ত্বরান্বিত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে এই কোভিড-19। যেমন আজকে আমি আপনাদের সাথে জুম মিটিং করছি, যেটা হয়তো ফিজিক্যালি গিয়ে করতাম, এটাও কিন্তু একটা নতুন একটা প্রযুক্তি। আমাদের কোম্পানিগুলোকে এখন এই ডিজিটাল প্রযুক্তি অবলম্বন করতে হবে। নতুন বীমা সংগ্রহ, গ্রাহক সেবা, ক্লেম পেমেন্ট, এর সবকিছুই কিন্তু আমাদেরকে এই নতুন প্রযুক্তির মাধ্যমে, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের আনতে হবে, তা না হলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না। আমাদের প্রোডাক্টের ভিতরে আরো ভেরিয়েশন আনতে হবে, যাতে গ্রাহকরা আরো বেশি আকৃষ্ট হয়, এবং শুধুমাত্র সেভিংস কম্পোনেন্ট না, যাতে এই যে করোনা কিন্তু আমাদেরকে পাশাপাশি একটা শিক্ষা দিচ্ছে, যেটা আমাদের মার্কেটিং এর ভাষায় আমরা ফিয়ার অ্যাপিল বলি। অর্থাৎ এখন কিন্তু মানুষের ভিতরে দেখবেন মৃত্যু ভয়টা আগের থেকে অনেক বেশি এসছে। তো স্বাভাবিকভাবেই তখন আমরা চিন্তা করব, যদি আমার মৃত্যু ভয় থাকে, যে তাহলে আমার কিছু হলে আমার ফ্যামিলির কি হবে। সেখানে বীমা যেহেতু একটা ভালো ভূমিকা পালন করতে পারে, এটার ক্ষেত্রে কিন্তু বীমার আবার চাহিদা একটু বাড়বে। আবার পাশাপাশি দেখেন যে আমরা যে স্বাস্থ্য বীমার কথা বলছি, স্বাস্থ্য বীমার চাহিদাও কিন্তু এখন বাড়বে, যেহেতু এখন আমরা যে কোনো ধরনের অসুখ বলেন বা করোনা বলেন, সেখানে চিকিৎসা করতে গেলে যে চিকিৎসার খরচ মেটানোর জন্য যে আমাদেরকে টাকার প্রয়োজন হবে, সেটাও কিন্তু বীমার মাধ্যমে আসতে পারে। তো এই জিনিসগুলো এখন মানুষের ভিতরে যেহেতু নতুন কিছু আবার এই বীমার চাহিদা তৈরি হবে, তো এটা আমাদেরকে কিন্তু এক্সপ্লোর করতে হবে এবং এই পটেনশিয়ালটা আমাদের কাজে লাগাতে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের আরেকটা অপরচুনিটির কথা আমি বলতে চাই, যে আমাদের বহু লোক কিন্তু দেশের বাইরে কাজ করতেন, তারা এখন বাধ্য হচ্ছেন দেশে ফিরে আসতে। তো তাদের জন্য যদিও সরকার বিভিন্ন সহায়তা দিচ্ছেন, তাদেরকে তাদের জীবিকা নির্বাহের জন্য লোন বা অন্যান্য পদক্ষেপ নিচ্ছেন, আমি মনে করি এদের ভিতর থেকে যারা শিক্ষিত তারাও কিন্তু এই বীমা পেশার সাথে তাদেরকে সম্পৃক্ত করতে পারেন তাদের জীবিকা নির্বাহের জন্য, যার ফলে এটাও একটা ক্ষেত্র তাদের জন্য ওপেন হয়ে যেতে পারে আমাদের এই ক্ষেত্রগুলো। তো সার্বিকভাবে আমি মনে করি যে আমাদের নতুন ভাবে আবার চিন্তা ভাবনা করে এবং এই ডিজিটাল প্রযুক্তিগুলা কাজে লাগিয়ে আমাদের বীমা সেক্টরের এই যে ক্ষতিগুলো পোষানোর ব্যবস্থা করতে হবে, তাহলে হয়তো আমরা সার্ভাইভ করতে পারবো। আপনাদের জন্য ভালো প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ইটিভিকে আবারও ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের বীমা খাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জালালুল আজিম। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 2টা 35 মিনিট আবারও ফিরে আসবো একটু বিজনেসে। আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন।